একটি কাপল বিয়ে করে, ভালোবেসে একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসার প্রথম ৬-৭ মাস খুব ভালো চলছিল, কোনো সমস্যা ছিল না, ভালোবাসা ছিল, রেসপেক্ট ছিল, সব কিছু ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু ৭-৮ মাস পর থেকেই ওদের বিবাহিত জীবনে কিছু কিছু সমস্যা আসা শুরু হয়। যদিও বিয়েটা যখন ওদের হয় তখন দুই বাড়িরই অমত ছিল, বিশেষত মেয়েটির বাড়ি থেকে ভালো পরিমাণ অমত ছিল। তো ওরা কাজের জন্য শহরে এসে থাকা শুরু করে একটা ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটটা ছেলেটি কিনেছিল। থাকা শুরু করে এবং ২.৫-৩ বছর পরে যখন ওদের মধ্যে একদম আর বনাবনি হয় না, তখন দুজনেই ডিসাইড করে যে ওরা ডিভোর্স নিয়ে নেবে। এবার ওরা সেই ডিভোর্সের প্রসিডিওরের মধ্য দিয়ে যায় এবং ডিভোর্স হয়েও যায়। এরপরে মেয়েটি অন্য একটা জায়গায় চাকরি নিয়ে নেয় এবং সে আলাদাভাবে একটি অন্য ফ্ল্যাটে থাকা শুরু করে। বছর ৩ কেটে যায় এবং ছেলেটি আবার বিয়ে করে। বিয়ে করে ছেলেটি যে ফ্ল্যাটটিতে থাকতো সেইখানেই দ্বিতীয় সংসারও সে সেখানেই শুরু করে। এই অবধি সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ঘটনাচক্রে একটা বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে ছেলেটির এক্স ওয়াইফ সেও কিন্তু ওই আবাসনেরই অন্য একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা শুরু করে। তার মানেটা দাঁড়ালো যে ছেলেটি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তার নিজের কেনা যে ফ্ল্যাটে থাকতো সেই আবাসনেরই অন্য একটি ফ্ল্যাটে ওনার এক্স ওয়াইফ একাই থাকা শুরু করে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রথমে কিন্তু এই ছেলেটি জানতো না যে তার এক্স ওয়াইফ ওই আবাসনেরই অন্য কোনো টাওয়ারে থাকছে, কারণ ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই। ব্যাপারটা এরপরে একটা অন্য মোড় নেয়, যখন এটা মেয়েটি ওনার যে এক্স ওয়াইফ ছিল সে জানতো না, কিন্তু সে তার ঘরে যে কাজের মাসিকে কাজের জন্য রাখে সেই সেম কাজের মাসি কিন্তু তার এক্স যে হাজব্যান্ড ছিল তাদের ঘরেও কাজ করত। কিন্তু এই ওনার যে এক্স ওয়াইফ সে কিন্তু জানতো না যে এই মাসি ওনার বরের ঘরেও কাজ করে। উনি জাস্ট র্যান্ডাম একজনকে রেখে দিয়েছেন। এরপরে ঘটনাটা কোন দিকে মোড় নেয়, কারণ এখানে বুঝতেই পারছেন যে একজন কাজের মাসি, তিনি ওই আবাসনেরই আরও ২-৩টে ঘরে কাজ করে। এবার হয় এক এক সময় যে কারোর কথা কারোর ঘরে গিয়ে বলল যে ওই বাড়িতে আমি কাজ করি, ওই বাড়িতে একটা এরকম ঘটনা ঘটেছে বা এই হয়েছে। সেরকমই একটা কিছু এই যে এক্স ওয়াইফ ছিল তার কানে আসে, এবং সেখান থেকে ব্যাপারটা যে কোথায় চলে যায় সেটা আপনারা পুরো ঘটনাটা না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে ঘটনাটা, এবং এটা কিন্তু বেশ অন্য টাইপের একটা ঘটনা। প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব আজকের মূল ঘটনায়। তো এখন আপনারা যে ঘটনাটা শুনবেন সেই ঘটনাটা আমাকে অলকা ম্যাডাম লিখে পাঠিয়েছেন। প্রথমেই বলি, ঘটনাটা মুম্বাইয়ের একটা ঘটনা, এবং অলকাদি যেটা জানিয়েছেন ইমেলে যে উনি এই ঘটনাটা ওনার এক কলিগের থেকে শুনেছেন। এবং আপনারা অনেকেই জানেন যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে ফ্ল্যাট কালচার যবে থেকে শুরু হয়েছে তারও কিন্তু বেশ অনেক বছর আগে থেকে মুম্বাইতে ফ্ল্যাট কালচার চলে এসেছিল। কারণ মুম্বাই বাণিজ্য নগরী, সেখানে প্রচুর প্রচুর মানুষ কাজের জন্য আসেন। ফলে ওখানে কিন্তু কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী জায়গায় যখন থেকে ফ্ল্যাট হয় তার থেকে অনেক আগে ওখানে ফ্ল্যাট হয়েছিল। এবং যে আবাসনের কথা আমি বলবো, আমি আবাসনের নামটা এখানে রিভিল করছি না, এটা কিন্তু বেশ পুরনো, প্রথম দিকে যে আর কি মুম্বাই যে ফ্ল্যাটগুলো হয়েছিল
সেরকমই একটা বেশ পুরনো কিন্তু খুব নামকরা একটা আবাসনের ঘটনা। এবং অলকাদিকে এই ঘটনাটা যিনি বলেছেন, যে ওনার যে কালিগ বলেছেন আর কি, সেই কালিগ কিন্তু ওই আবাসনে আজও থাকেন। ওটা বেশ পুরনো একটা আবাসন। এবং অলকাদি ঠিক যেভাবে লিখেছেন ঘটনাটা, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো একটি ছেলে এবং একটি মেয়ে একটা কোম্পানিতে চাকরি করতো, মানে একটা বিশাল বিল্ডিং ছিল। সেই বিল্ডিংয়ের বেশ অনেকগুলো আর কি বড় বড় বিল্ডিংয়ে যেরকম থাকে আর কি, 2-4টে অফিস একসাথে থাকে। তো ওই সেম বিল্ডিংয়েই দুটো ছেলে মেয়ে কাজ করতো, বাট তাদের দুজনের কোম্পানি আলাদা ছিল। এবার কাজ করতে করতেই কাজের জায়গায় ছেলেটির সাথে মেয়েটির প্রথম আলাপ। এবার ছেলেটা আর মেয়েটার কিন্তু মানে দুজনেই হিন্দু হলেও ওদের জাত আলাদা ছিল। এবার দুজনের মধ্যে প্রতিদিন অফিস যাচ্ছে, অফিস টাইমে হয়তো লাঞ্চ খেতে বাইরে যাচ্ছে। তো যেহেতু বিল্ডিংটা সেমই, তো মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হতো, সেখান থেকে টুকটাক কথাবার্তা শুরু হয় এবং সেই জায়গা থেকেই ভালো লাগা, ভালোবাসা, প্রেম এই একটা ব্যাপার হয় ওদের মধ্যে। এবং ছেলেটি এবং মেয়েটি একে অপরকে এতটাই ভালোবেসে ফেলে যে ওরা মানে দুটো ফ্যামিলি কিন্তু ভীষণ আর কি কনজারভেটিভ ফ্যামিলি ছিল। বিশেষত মেয়েটার ফ্যামিলি তো খুবই কনজারভেটিভ ছিল। তো মেয়েটি একবার জানায় যে আমার ফ্যামিলি থেকে তোমাকে হয়তো নাও মানতে পারে, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমি কিন্তু আমার ফ্যামিলিকে মানিয়ে নেব। তো ওদের প্রেম পর্ব মোটামুটি 2 বছর চলে। 2 বছর পরে ওরা দুজনেই নিজেদের মধ্যে আলোচনা করে ওরা ওদের ফ্যামিলিকে বিষয়টা জানায়। এবার ফ্যামিলিকে যখন বিষয়টা জানায়, ছেলেটার বাড়ি থেকেও একটু আপত্তি করে, যেহেতু মেয়েটা অন্য জাতের। ওরা ভেবেছিল যে ওরা যে জাত থেকে বিলং করে সেই জাতের মেয়ের সাথে ওদের ছেলের বিয়ে দেবে। আচ্ছা, এখানে বলে রাখি দুজনেরই বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, কিন্তু যেহেতু ওরা মুম্বাইতে চাকরি করতো আর ওদের বাড়ি থেকে ওদের হোম টাউন প্রায় 4 ঘন্টা মতো ডিস্টেন্স, তো সেই জন্য দুজনেই সেই সময় ওরা আলাদা আলাদা ফ্ল্যাটে থাকতো। তো দুই বাড়ি থেকেই একটা আপত্তি আসে। সব থেকে বেশি আপত্তিটা আসে মেয়েটির বাড়ি থেকে। যাই হোক, তো কোনো রকমে মানে আর কি বাড়ির লোককে গড়রাজি করে, বিশেষত মেয়েটার বাড়ি থেকে খুব গড়রাজি করে খুব ছোট্ট একটা ম্যারেজ সেরিমনির মধ্য দিয়ে ওদের বিয়েটা সম্পন্ন হয়। এবং যখন বিয়েটা হয়ে যায় তখন ছেলের বাড়ির লোক মোটামুটি মেনেই নেয়। তারা বলে যে ঠিক আছে, এখন তো তোরা বিয়ে করে নিয়েছিস, তো এখন তোরা একসাথে থাকবি, তো রেন্টে থাকার আর দরকার নেই, তোরা একটা ফ্ল্যাট কিনে নে। তো তখন ছেলেটা ওর বাড়ি থেকেও কিছু টাকা পয়সা দেয়। ওরা মুম্বাই সে যে বললাম যে পুরনো দিকের যে আবাসন ছিল সেখানে ওরা মানে ফ্ল্যাটটা পুরনো ছিল, বাট ওই ফ্ল্যাটে যিনি ওনার ছিলেন তিনি কিনে রেখেছিলেন, বাট কোনোদিনই ওনার থাকা হয়নি। তো মোটামুটি নতুনই বলা যেতে পারে। তো ওরা ওই ফ্ল্যাটটা নিয়ে নেয়, ছেলেটা কিনে নেয় এবং ওরা ওদের নতুন সংসার ওই ফ্ল্যাটে শুরু করে। এবং যে আবাসনের কথা আমি বলছি সেই আবাসনে মানে প্রচুর গাছ আছে, একটা সুইমিং পুল মতো আছে, আশপাশে কিছু দোকান আছে এবং ওখানে সামনে একটা বিখ্যাত ক্যাফে রয়েছে। হয়তো যারা মুম্বাই থেকে শুনছেন তারা চিনতেও পারেন, আমি নামটা এখানে রিভিল করছি না। তো ওই ফ্ল্যাটে ওরা শিফট করে যায়। এবার দুজনে ভালোবেসে বিয়ে করেছে, দুজনেই দুজনের দিক থেকে প্রচুর এফার্ট দিয়েছে, ফ্যামিলিকে বুঝিয়েছে, কোনো রকমে বিয়েটা হয়েছে। তো প্রথম 6-7 মাস ওরা কিন্তু ভীষণ সুখে শান্তিতে সংসার করে, কোনো অসুবিধে ছিল না, কোনো প্রবলেম ছিল না, দুজনের মধ্যে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট সবই ছিল। এবারে 6-7 মাস পরে মেয়েটি একটা অন্য কোম্পানিতে চাকরি, একটা বেটার অপরচুনিটি পায় এবং সেখানে মেয়েটি চাকরি করার সুযোগ পায় এবং সে ওইখানে জব নিয়ে নেয়। এবার ওই জবটা নেওয়ার পর থেকেই এই মেয়েটি ওর হাজব্যান্ডকে বারবার জব চেঞ্জ করার জন্য বলতে থাকে, মানে এটা হচ্ছে ওদের অশান্তির সূত্রপাত। এবার কেন বলতে থাকে, কারণ মেয়েটা আর কি সবসময় চাইতো যে ওর হাজব্যান্ড ওর থেকে অনেক বেশি টাকা ইনকাম করবে। এবার সেই মুহূর্তে মেয়েটার যে ইনকাম ছিল তার থেকে কয়েক হাজার টাকাই মাত্র বেশি ইনকাম ছিল ওর বরের। তো বলে যে তুমি তাড়াতাড়ি জব চেঞ্জ করো, তোমাকে আরও বড় পজিশনে যেতে হবে। এবার দেখুন, এটা সবাই চায় যে কেরিয়ারে উন্নতি হোক, আয় বৃদ্ধি হোক, কিন্তু এটা যখন একটা প্রেশারে পরিণত হয় তখন মানুষ না এটাকে না আর সেই সাজেশন হিসেবে নেয় না বা
একজন যখন আরেকজনের খুব ভালো চায়, স্বামী স্ত্রী যখন একে অপরের ভালো চায়, তখন এই কথাগুলো বলতে পারি। এই বলাটার মধ্যে তো কোনো অপরাধ নেই, কিন্তু কিভাবে বলছে বা সেটার জন্য কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করছে কিনা সেটা একটা ম্যাটার করে। এবার ছেলেটা বলতে থাকে যে হ্যাঁ, আমি একটা ভালো অপরচুনিটি দেখছি এবং আমি চেঞ্জ করে নেব। বাট মেয়েটা দিনের পর দিন ওর হাজব্যান্ডকে ছোট করে কথা বলা শুরু করে এবং বলে যে তুমি তো আমার থেকে 4 বছরের সিনিয়র, তুমি এই পজিশনে এখনও আছো, তোমার আরও বেশি ইনকাম করা উচিত, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং এগুলো বলতে বলতে না ওদের সম্পর্কটা আস্তে আস্তে অবনতির দিকে চলে যায় এবং ছোটোখাটো বিষয়ে অশান্তি হতে থাকে। এবং মেয়েটির যেখানে জব করতো, নতুন যেখানে জব নিয়েছিল, সেখানে মেয়েটাকে অনেক বেশি টাইম দিতে হতো। তো মেয়েটি ফ্যামিলিতে মানে বাড়িতে খুব একটা সময় দিতে পারতো না, সেটা নিয়েও একটা অশান্তি শুরু হয়। এবং ওদের মধ্যে যে মিলগুলো ছিল, যে মনের যে একটা ভাবনা চিন্তা যে একে অপরের সাথে যে শেয়ার করতো, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল এবং ওই অশান্তি আস্তে 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 আরও বাড়তে থাকে। যাই হোক, দুজনেই হয়তো দুজনের দিক থেকে ট্রাই করেছিল, বাট যখন 3 বছর হয়ে যায় তখন মানে ওরা একে অপরের সাথে সম্পর্কটা এতটাই ওদের তিক্ত হয়ে গেছিলো, মানে ওরা দুজনে আলাদা আলাদা ঘরে থাকতো। তো একদিন দুজনে মিলেই ঠিক করলো যে এভাবে সম্পর্ক রাখার তো কোনো মানে হয় না। তো তখন ওরা ভাবলো যে না, এবার ডিভোর্স নেওয়া যায়। এবার মেয়েটির যে অভিযোগগুলো ছেলেটির প্রতি ছিল, সেগুলোর মধ্যে এটাও আর একটা অভিযোগ ছিল যে ছেলেটির গায়ের রং খুব মানে শ্যামবর্ণ। তো সেটাও মাঝে মধ্যে মেয়েটা বলতো যে তোমার গায়ের রং তো শ্যামবর্ণ, আমি তোমাকে এত ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাকে আমার মতো কেউ ভালোবাসবে না, কেউ তোমাকে বিয়ে করতে চাইবে কিনা দেখো, আমার মতো কোনো ফর্সা মেয়ে হয়তো তোমাকে বিয়ে করবে না, এরকম প্রচুর কথাবার্তা মেয়েটা বলে। যাই হোক, সম্পর্ক যখন মন থেকে এতটা খারাপ হয়ে যায় তখন সেটা আর উপর রাখার তো কোনো মানে হয় না। তো সেই জন্য ওদের সম্পর্কটা কিন্তু সত্যি সত্যিই ভেঙে যায় এবং ওদের ডিভোর্স হয়ে যায়। তো মেয়েটির ওখানে কিছু পরিচিত ছিল, তো তাদের কাছে মেয়েটি বলেছিল নাকি যে আমি ওকে ডিভোর্সের জন্য বলেছি, যতই সব কিছু ঠিকঠাক হোক ও আমাকে ডিভোর্স দেবে না, ওর ডিভোর্সের অ্যাটলিস্ট ফাইনাল সাইনের আগের দিনও হয়তো আমার কাছে প্রচণ্ড কান্নাকাটি করবে, আমার পায়ে পড়ে যাবে, দেখবে এটাই হবে। কিন্তু ওই যে বলে যে দিনের পর দিন যদি কেউ কাউকে হিউমিলিয়েট করে, একটা সম্পর্কে থেকে যদি তাকে ছোট করে, তাকে খারাপ কথা শোনায়, তাকে বিনা কারণে তার উপরে বিভিন্ন ধরনের অভিযোগ করতেই থাকে, কোনো বেসলেস অভিযোগ, তো মানুষেরও কিন্তু একটা মানুষ এটা কতদিন সহ্য করবে। এবার সত্যিই ছেলেটা মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসতো এবং সবাইকে বলতো যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ও আমাকে অনেক কিছু গাইড করে, অনেক সেগুলো ভালো কথাই বলতো। কিন্তু সেই গাইডেন্সটা যখন আস্তে 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 একটা চাপ, একটা প্রেশারের পর্যায়ে চলে আসে এবং সেটা মানসিক শান্তিকে ব্যাপকভাবে বিঘ্নিত করে, তখন তো সবাই একটু শান্তি খুঁজবে। তো মেয়েটি ওই ফ্ল্যাটে ওর যে কজন পরিচিত ছিল সবাইকে এটাই বলতো যে ও আমাকে ডিভোর্স দিতে পারবে, ওর অতটা মানে মনের জোর নেই যে ও আমাকে ছাড়া থাকবে বা আমাকে ডিভোর্স দেবে, এটা হতেই পারে না। কিন্তু মেয়েটা যেটা ভেবেছিল সেরকম কিন্তু হয় না। যেদিন ডিভোর্সের দিন আসে সেদিন কিন্তু ছেলেটা ওর কাছে কান্নাকাটিও করে না, ওর কাছে রিকোয়েস্টও করে না, কারণ সেটা এর আগে ওকে অনেক বুঝিয়েছিল যে দেখো ডিভোর্সটা নিও না, আমরা নতুন করে শুরু করি, সব কিছু ভালো হবে, আমরা ফ্যামিলি প্ল্যানিং করব। কিন্তু ও শোনেনি। এবার ও ওভার কনফিডেন্সে ছিল মেয়েটা যে ওর ডিভোর্স দেওয়ার ক্ষমতাই নেই, আমাকে ডিভোর্স দিতেই পারে না। কিন্তু সেটা হলো না, ওদের কিন্তু ডিভোর্সটা হয়ে যায়। যাই হোক, তো এই বিষয়টা মেয়েটার কোথাও একটা খুব ইগো হার্ট হয় যে ডিভোর্স অবধি ব্যাপারটা গড়ালো ঠিক আছে, কিন্তু তাই বলে ডিভোর্সটা দিয়ে দিল, যদি আমাকে একটু ও যদি আমার সামনে একটু নরম হতো বা ও যদি আমার কাছে এসে আমার কাছে বলতো যে না তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিও না, প্লিজ ডিভোর্স দিও, তাহলে হয়তো আমি দিতাম না। যাই হোক, তো মেয়েটার কাছে একটা ইগো হার্ট হলো, ও ভাবলো যে ঠিক আছে ডিভোর্স দিয়েই দিই, তো ডিভোর্স হয়ে গেল। এবার মেয়েটা তো আবার অন্য একটা ফ্ল্যাটে একা থাকা শুরু করলো, এদিকে ছেলেটার জীবন ওর মতো চলছে। তো সেই তারপরে যেটা হয়, কিছুদিন দুই পরিবার থেকেই খুব তাদেরও খারাপ লাগে, কারণ তারা কেউই চায়নি যে তাদের ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কটা ভেঙে যাক। বিশেষত ছেলেটির মা তো ভীষণ রকমভাবে ভেঙে পড়েন এবং উনি খুব অসুস্থ হয়ে যান। তো ওদের ডিভোর্স হওয়ার 2 বছর পরে ছেলেটির মা বলে যে দেখ তোর তো ডিভোর্স হয়ে গেছে, 2 বছর হয়ে গেল,
এবার তুই আমাকে আর বাধা দিস না। মানে এর আগেও হয়তো উনি বলেছিলেন যে বিয়ে কর, বাট ছেলেটা খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। তো উনি তখন বলেন যে আমি তোকে সুখী দেখে যেতে চাই, এটা আমার জীবনের একটা চাওয়া। তো এইসব বলে উনি ছেলেকে কনভিন্স করেন এবং উনি ওনার নিজের পছন্দ মতো ওনাদেরই যেখানে আর কি হোম টাউন ছিল সেখানকারই একটি মেয়েকে পছন্দ করে উনি বিয়ে দেন। এবং যে মেয়েটির সাথে এই ভদ্রলোকের বিয়ে হয় সেই মেয়েটি পরম সুন্দরী ছিল, দেখতে খুব সুন্দর, ফর্সা, মেয়েটির স্বভাব চরিত্রও খুব ভালো। তো দেখে শুনে বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে ছেলেটি আবার দ্বিতীয় সংসার শুরু করলো এই মেয়েটির সাথে এবং খুব সুন্দরভাবেই ওরা হ্যাপিলি দিন কাটাতে লাগলো। দুজনের মধ্যে মানে এই ছেলেটার সাথে ওর এক্স ওয়াইফের কোনো যোগাযোগ ছিল না, কোনো সোশ্যাল মিডিয়াতেও কোনো যোগাযোগ নেই, কেউ নেই, মানে কিছুভাবেই ওরা কানেক্টেড ছিল না। এইবারে যতই হোক ওদের কিছু কমন ফ্রেন্ডসও ছিল, কোনো না কোনোভাবে এই ছেলেটির দ্বিতীয় বিয়ের পরে মাস 4-5-এর মধ্যে ওর এক্স ওয়াইফ খবর পায় যে ওর হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ড আর কি দ্বিতীয়বার বিয়ে করেছে। এবার এই দ্বিতীয়বার যখন বিয়ে করেছে খবর পায়, তো খুব সম্ভব যার থেকেই খবর পেয়েছিল তার কাছে ছবি চায় যে তোদের কাছে কোনো ছবি আছে, তো যে খবরটা দিয়েছে সে ছবি দেখিয়ে দিয়েছে, এই দেখ বিয়ে, এবং ভালো করেই বিয়ে হয়, অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল। এবার ওই মেয়েটা যখন ওর এক্স হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ের ছবি দেখে এবং ও দেখে যে মেয়েটির সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি খুবই সুন্দর দেখতে, ওর থেকেও সুন্দর দেখতে, তখন না মানে ওর ভীষণ রকমভাবে আবারও মানে খারাপ লাগা তো একটা কাজ করে এবং সেটা স্বাভাবিক, করতেই পারে। শত হলে ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, ভালোবেসে বিয়ে করেছিল, 3 বছর টাক সংসার করেছে, তো তার আবার দ্বিতীয় বিয়ে, এটা খারাপ লাগারই কথা, ঠিক আছে, আমি সেটা মেনে নিলাম। কিন্তু যতটা খারাপ লাগে তার থেকেও বেশিও মারাত্মক রকমভাবে অপমানিত বোধ করে এবং ওর ইগো হার্ট হয়। আবার ও ভাবে যে আমি যাকে মুখ উঠিয়ে বলে এসেছিলাম যে আমার মতো ফর্সা সুন্দর দেখতে মেয়ে তুমি আর পাবে না, তুমি আমার কথায় উঠবে বসবে, তুমি আমার কথাতে চলো, সেই ছেলেটা এইরকম একটা সুন্দর দেখতে মেয়ে পেলো কি করে, এটা ওর প্রচণ্ড মানে ইগোতে লাগে। তো তখন থেকেই ও ভাবছে যে আমি এত সুন্দর দেখতে, এত ভালো আমি চাকরি করি, আমি এখনো পর্যন্ত দ্বিতীয় বিয়ে করতে পারলাম না, বা আমি হয়তো চাইলে করতে পারতাম বাট আমি করিনি, কিন্তু ও বিয়েটা কী করে নিল। এবং যেটা জানা গেছিল যে মানে ওদের যে 2 বছর ডিভোর্স হয়ে গেছিলো, সেই 2 বছর মেয়েটা না মানে ওয়েট করছিল যে কোনো না কোনোভাবে হয়তো ওর এক্স হাজবেন্ড ওর সাথে আবার যোগাযোগ করবে, হয়তো এখনও ও রাগ করে আছে বা কষ্ট পাচ্ছে, বাট হয়তো যোগাযোগ করতে পারছে না, বাট একটা দিন আসবে যেদিন হয়তো ছেলেটা যোগাযোগ করবে। সেটা একটা আশা বলুন বা একটা কনফিডেন্স বলুন ওই মেয়েটার মধ্যে ছিল। কিন্তু সেই সমস্ত কিছু একদম জলে চলে গেল যখন মেয়েটা দেখে যে ওর এক্স হাজবেন্ড অলরেডি বিয়ে করে নিয়েছে। এবার তো ওর প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায় এবং যত সময় যেতে থাকে ওর প্রচণ্ড রকমভাবে মনে একটা চাপা ক্ষোভ, রাগ জন্মাতে থাকে এবং ও ভাবে যেটা কী করে সম্ভব, আমি বিয়ে করলাম না, আমি এই বিয়েটা থেকে ডিভোর্স হয়ে গেল, আমি এটা থেকে এখনও বেরোতে পারিনি, ও কী করে বেরিয়ে গেল এবং ও বিয়ে কী করে করলো, এটা ওর কাছে খুব মানে একটা বাজে ব্যাপার হয়। যাই হোক, তো অনেকবার চেষ্টা করেছে ওর এক্স হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার, বাট কোনোভাবেও যোগাযোগ করে উঠতে পারেনি। তো একদিন আসে এরকম, ও মনে মনে ভাবে অনেক হয়েছে, আমি এবার ওই সেম সোসাইটিতে সেম আবাসনে গিয়ে থাকবো যে আবাসনে ছেলেটাও দ্বিতীয় বউ নিয়ে দ্বিতীয় বউ নিয়ে সংসার করছে। আমি দেখতে চাই, মানে আমি নিজেকে দেখাবো না, কিন্তু আমি আড়াল থেকে দেখতে চাই যে ও কীরকম আছে, ওর বউ কীরকম হলো, মানে এটা ওর মনে হয়। এবং এটা যখনই ওর মনে হয়, এই মেয়েটার মধ্যে একটি সমস্যাও ছিল, ও খুব মাথা গরম ছিল, মেয়েটা ভীষণ শর্ট টেম্পার, এবং ও যেটা মনে করতো আমি এখন করবো সেটা ঠিক করছে না ভুল করছে, ডিসিশনটা ঠিক নেওয়া হলো না এর কোনো ব্যাড ইম্প্যাক্ট আছে, এগুলো না মেয়েটা ভাবতো না, কখনোই ভাবতো না, ও হুটহাট কাজ করতো। তো এক্ষেত্রেও তাই করলো, ও ভাবলো যে না আমাকে দেখতে হবে। তো ওটা বড় আবাসন ছিল, 3টে টাওয়ার ছিল। তো ও সার্চ করে যে ওই আবাসনেই কোনো ফ্ল্যাট রেন্টের জন্য আছে কিনা, বড় আবাসন, ওখানে ও রেন্ট পেয়েও যায় এবং সেখানে ও
মানে শুধুমাত্র ছেলেটাকে ফলো করবে বলে ও একা থাকবে, বাট স্টিল ও একটা বড় ফ্ল্যাট কিন্তু পায়। মানে ওখানে ছোট ফ্ল্যাট 1 BHK ফ্ল্যাট ছিল না, 2 BHK আর 3 BHK, আর 1 BHK কয়েকটাই ছিল, কিন্তু বেশি টাকা দিয়ে ওই বড় ফ্ল্যাটটি ও ভাড়া নেয় শুধুমাত্র ছেলেটাকে দেখবে বলে। মানে কীরকম সংসার করছে, কিভাবে আছে, মেয়েটাকে সত্যি সত্যি দেখতে কেমন, কেমন তার স্বভাব, কেমন ওরা দুজনে জীবন কাটাচ্ছে, শুধুমাত্র এগুলো মনিটর করবে বলে। যাই হোক, হয়ে গেল, ওখানেও শিফট করলো। এবার এই যে ওর ছেলেটার যে এক্স ওয়াইফ ওই আবাসনেই থাকা শুরু করেছে, এটা কিন্তু ছেলেটার কাছে খবর ছিল না। যাই হোক, এবার ও কী করতো, মানে লুকিয়ে লুকিয়ে ওর যে ব্যালকানি ছিল সেই ব্যালকানিতে চাদর গায়ে দিয়েও বসে থাকতো। বসে থেকে, যেহেতু মেন গেটের ওখানেই ছিল, তো ও তো জানতো ওর হাজবেন্ড কখন ঢোকে কখন বেরোয়, তো খেয়াল করতো যে উইকেন্ডে ওর হাজবেন্ড, মানে এক্স হাজবেন্ড আর কি, সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাচ্ছে, ওরা রাতের বেলা ফিরছে, হাসাহাসি করছে, মজা করতে করতে ফিরছে, অফিস যাচ্ছে আসছে। এবং ও বুঝতে পারে যে ওর এই এক্স হাজবেন্ড সে বেশ ভালোই আছে তার স্ত্রীর সাথে। যাই হোক, তো এগুলো দেখতো, মেয়েটার খুব খারাপ লাগতো, খুব রাগ হতো, খুব হিংসে হতো, সব কিছুই মনের মধ্যে চলতো। এইবারে ও ওখানে শিফট হওয়ার পরে মাস দেড়েক পরে ও ভাবলো যে না, এত বড় ঘর, একা একা তো সব সামলানো যায় না, তো একজন কাজের লোক থাকাটা দরকার। তো একটা কাজের লোক রাখলো। এবার কাজের লোক যে ছিল, সেই কাজের লোক যে ওর এক্স হাজব্যান্ডের ঘরেও কাজ করতো, সেই ইনফরমেশনটা কিন্তু এই মেয়েটার কাছে ছিল না। এটা কিন্তু না জেনেই হয়েছে। তো ও মহিলা কাজ করতে আসতো। এবার যা হয় আর কি, কখনো কখনো হয়তো ছুটির দিন সময় বেশি আছে, তো ভালো চা করতো। ও কী করতো, নিজেও চা করতো ছুটির দিনে, আর ওর বাড়িতে সে সময় যে মাসি কাজ করতো তাকেও চা অফার করতো। এবার চা খেতে খেতে মাসি হয়তো কোনো গল্প টল্প করতো মাঝে মধ্যে। তো সেরকমই একদিন কথা বলতে বলতে, গল্প করতে করতে মাসি বলে যে ওই ফ্ল্যাটে ওরা থাকে, বাবা ওদের ঘরে কাজ করতে গেলে আমার কান দুটো মাঝে মধ্যেই পুরো একদম বনবন করতে থাকে। তো তখন না, মানে কোন ফ্ল্যাট সেটা আর অতটা ভালো করে মেয়েটা শোনেনি। তো ও জাস্ট এমনি ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছে কেন, কি অসুবিধে। তো তখন ওই কাজের মাসি বলছে, বাপ রে বাপ, ওই বাড়ির বউটা যা ঝগড়া করে বরের সাথে, মাঝে মধ্যেই ওদের মধ্যে খুব ঝগড়া হয়। এবার ঝগড়া হয়েছে সব শুনেছে, তো ও না অতটা বুঝতে পারেনি যে কোন বাড়ির কথা বলছে। তো আবার 2-3 সপ্তাহ পরে আবার বলছে, মানে মাসি আর কি বলছে, জানো তো এই 2-3 সপ্তাহ ওই বাড়িতে কোনো ঝগড়াঝাটি হয়নি, আবার আজকে আমি যখন বেরিয়ে আসি তখন সবে শুরু হলো ঝগড়া। তো তখন না ও জিজ্ঞেস করেছে যে কোন ফ্ল্যাটে, মানে সেদিন একটু ভালো করে জিজ্ঞেস করেছে আর কি, কোন ফ্ল্যাটে। তো তখন ওই কাজের মাসি যে ফ্ল্যাট নাম্বারটা বলে সেটা শুনে না ও চমকে যায়, কারণ ওই ফ্ল্যাট যেটা রয়েছে সেই ফ্ল্যাট নাম্বারটাই হচ্ছে ওর এক্স হাজবেন্ডের ফ্ল্যাট। তো তখন বলছে কি বললে ওই ফ্ল্যাট। তো তখন না ওর ইন্টারেস্টটা 100 গুণ বেড়ে যায়। ও বলছে তুমি ওখানে কবে থেকে কাজ করছো, কারণ এই মাসিটা কিন্তু ও যখন বিবাহিত ছিল, ওই ফ্ল্যাটে যখন ও থাকতো, তখন কিন্তু এই মাসিটা কাজ করতো না। তো বলছে এই তো আমি নতুন কাজে ঢুকেছি। তো বলছে তোমার এখানে কাজে ঢোকার মাস 6 আগে থেকে আমি ওখানে কাজ করছি। তো ও তো ভালো করে ওকে খাওয়া দাওয়া দিয়েছে, চায়ের সাথে খাবার অর্ডার করে খাইয়েছে, ওর মাইনে 100 টাকা বাড়িয়ে দিয়েছে, 100-200 টাকা বাড়িয়ে দিয়েছে। তো এগুলো করে ওই ফ্যামিলির যে খবরগুলো কি, কাজের মাসি তারা তো ঘরে বহুক্ষণ থাকে, কাজকর্ম করে, এবং দেখবেন যে কোনো বাড়ির যারা কাজ করেন তারা কিন্তু তাদের কাছে সেই বাড়ির অনেক ইনফরমেশান থাকে, কারণ তারা সবই বুঝতে পারে, কাজ করে ওখানে, তো তাদের কাছে সেই ইনফরমেশানগুলো থাকে। তো এই মেয়েটা কি করেছে, ওর বেশ ইন্টারেস্ট লাগে, তো মাসিকে এটা ওটা খাইয়ে ঠাইয়ে মাসিকে বেশ খুশি করে ও ওই বাড়ি, ওর এই এক্স হাজব্যান্ডের বাড়ির সমস্ত কথাবার্তা সেটাও জেনে নেয়, যে কী কারণে ঝগড়া, যতটুকু আর কি মাসি শুনতে পায় সেই সমস্ত ইনফরমেশান মাসি এই মেয়েটিকে দিয়ে দেয়। এবং এই পুরো বিষয়টার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মাসি যেটা বলে যে জানো তো ওই বাড়ির যে দাদা, ওর আগে একটা বিয়ে ছিল, এবার ওই বিয়েটা নিয়েই মাঝে মধ্যে এদের মধ্যে ঝগড়া হয়।
দ্বিতীয় বউটা মাঝে মধ্যে ওই প্রথম বিয়ের কথা তুলে তুলে খুব ঝগড়া করে দাদার সাথে। তো এইটা যখন ও শোনে, ও না প্রচণ্ড চমকে যায় যে তার মানে ওদের মধ্যে এখনো আমি এক্সিস্ট করছি, মানে এটা না ওর কাছে একটা তৃপ্তির বিষয় হয়ে দাঁড়ায়। ও ভাবে যে ও তার মানে আমি এখনো, মানে আমি ভাবছি যে ওরা খুব সুখে শান্তিতে আছে, তার মানে ওরা সুখে শান্তিতে নেই, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। ওদের কদিনই বা বিয়ে হয়েছে, মাত্র 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনই ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে তো বেশ ব্যাপারটা ভালো। আর এখনও যে আমার কথা মনে করে বা আমি যে এখনও ওদের সম্পর্কের মধ্যে রয়ে গেছি, এটাই তো আমার একটা বড় পাওয়া। ও না খুব খুশি হয়ে যায়। এবার ও মনে মনে ভাবতে থাকে যে কী করা যেতে পারে, এই পরিস্থিতিতে কী ও করতে পারে। যাই হোক, তো মেয়েটির মাথায় তখন একটা অদ্ভুত বুদ্ধি আসে। ও তখন ভাবে, মানে তখনও অবধি ওর এক্স হাজব্যান্ড কিন্তু জানে না যে ও এই সোসাইটিতেই থাকে। বড় সোসাইটি, আর ছেলেটা শুধু কাজের জন্য বাইরে বেরোয়। আর ও অত, মানে সোসাইটির যারা কোর মেম্বার থাকে, যারা সোসাইটি চালায়, তারা হয়তো বুঝতে পারে বা তাদের কাছে হয়তো ইনফরমেশান থাকে কে ঢুকলো, কে বেরোলো, কোনো নতুন টেনান্ট এলো কি না। বাট সোসাইটি, বড় সোসাইটি হলে সবার কাছে তো আর সেই ইনফরমেশান থাকে না, থাকা সম্ভব নয়। তো ও তখন ভাবলো যে আমি তাহলে যে এই সোসাইটিতে রয়েছি সেটা আমার এক্স হাজব্যান্ডকে জানাতে হবে, এবং ও সরাসরি জানাবে না, এমন কিছু একটা ও করবে যাতে ওর এক্স হাজব্যান্ড নিজে থেকেই বুঝতে পারে যে ওই সোসাইটিতেই রয়েছে। তো এমনিতে তো ও জানতোই ওর হাজব্যান্ড কখন বেরোয় কখন ঢোকে, স্টিল ও যখন থেকে এসে তখন থেকে ও ফলো করে ওর ব্যালকানিতে বসে। তো ও ভাবলো আজকে আমি ঠিক ও যে সময় বাড়ি ঢোকে সেই সময় আমি গেট দিয়ে বেরোবো, তাহলে ও আমাকে দেখবে এবং আশা করি ও আমার সাথে কথাও বলবে, বা ওর একটা মনে কোশ্চেন জাগবে যে আমি এই সোসাইটি থেকে বেরোচ্ছি কেন। তো বিষয়টা ওটা মনে মনে একটা, মানে পুরো প্ল্যান করে ফেলে এবং অ্যাজ পার প্ল্যান ও কাজ করে। ও কী করলো, ও যে সময় ওর হাজব্যান্ডের ঢোকার কথা ঘরে, সেই সময় ও মেন গেট দিয়ে বেরোচ্ছে। তো স্বাভাবিকভাবেই ওর এক্স হাজব্যান্ড ওকে যখন দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং ও না বলছে, মানে ছেলেটা না মানে এতটা চমকে যায়, ও বলছে তুমি তুমি এখানে কি করছো। মানে স্বাভাবিকভাবে ও ভেবেছে যে হয়তো ওর ঘরেই গেছিলো বা কিছু। তো ও তখন মিষ্টি করে হেসে আর কি বলে যে আমি এইখানকারই একটা অমুক ফ্ল্যাটে আমি ভাড়া নিয়েছি। তো স্বাভাবিকভাবেই ছেলেটা খুব অবাক হয়ে যায়। মানে ডিভোর্স হওয়ার পর থেকে ওদের মধ্যে, মানে ডিভোর্স হওয়ার কিছুদিন পর অবধি ওদের সাথে টুকটাক যোগাযোগ ছিল ওদের মধ্যে, তারপর থেকে দীর্ঘ সময় কোনো যোগাযোগ নেই। তো যাই হোক, ছেলেটা কিছু বলে না, ও চলে যায়। এবং এই জায়গা থেকেই ওদের মধ্যে একটা নতুন করে, মানে রোজই এবার দেখা সাক্ষাৎ হচ্ছে, বেরোনোর সময় বা ঢোকার সময় দেখা সাক্ষাৎ হচ্ছে। তো এরকম দেখা সাক্ষাৎ হতে হতেই একদিন, সেদিন মেয়েটার জন্মদিন ছিল, তো ও ছেলেটাকে বলে যে তোমাকে একটা রিকোয়েস্ট করবো। তো ওর এক্স হাজব্যান্ড বলছে হ্যাঁ বলো। বলছে যে জানো তো আমি একটা নতুন কফি মেশিন নিয়েছি, তো যদি তোমার কোনো আপত্তি না থাকে তুমি আজকে বিকেলবেলা একটুখানি আমার ঘরে আসবে কফি খেতে। তো তখন ছেলেটা আর কী বা বলবে, ও বলেছে ঠিক আছে আসবো। এবার এই যে ছেলেটা আসবো বলেছে, এটা না ও এক্সপেক্ট করেনি মেয়েটা। এবার ও ভাবছে যে তার মানে সত্যি ছেলেটা ওর বউয়ের সাথে একদমই ভালো নেই। তো আচ্ছা, এই অবধিও কিন্তু ছেলেটির যে সেকেন্ড ওয়াইফ সে কিন্তু জানতো না যে ওর হাজব্যান্ডের ফার্স্ট ওয়াইফ বা এক্স ওয়াইফ সে কিন্তু ওই আবাসনেই থাকে, এটা কিন্তু ওর সেকেন্ড ওয়াইফ জানতো না, তখন অবধি জানতো না। এবার ও কফি খেতে গেছে এবং সেখানে গিয়ে দুজনের মধ্যে একটা খুব ফর্মাল কথাবার্তা হয়, একে অপরের ফ্যামিলির লোকেদের সম্পর্কে জিজ্ঞেস করে, ছেলেটা ওর মায়ের অসুস্থতার কথা বলে, মেয়েটিরও বাবা মায়ের বয়স হয়েছে তাদের বিষয়েও কথা হয়। এবং খুব প্রথম দিন একদম ওদের কোনো, মানে মেয়েটা আর কি ছেলেটার বৈবাহিক জীবন সম্পর্কে কোনো কোশ্চেনও করে না, কিচ্ছু কথা হয় না, শুধু আর কি কিছু ফর্মাল কথাবার্তা হয়। এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ওদের একটা মানে প্রায় রেগুলার একটা কথাবার্তা শুরু হয়। এবার মাঝে মধ্যেই মেয়েটা ওকে বলে যে তুমি আমার ঘরে এসো কফি খাও, বা কোনোদিনও বলে যে আমার যে শরীরটা ভালো নেই আমাকে একটা ওষুধ এনে দেবে, এরকম করে আর কি বলে। আর ছেলেটা না মানে ভীষণ আর কি ভালো ছেলে, আর যেহেতু যাই হোক ওরা বিবাহিত ছিল, ওরা সংসার করেছে, ছেলেটা খুব ভালোবাসতো,
তো ছেলেটা না মানে পুরোপুরি না মেয়েটাকে ইগনোর করতে পারতো না, কারণ ও ভাবতো যে সত্যি তো ওর এখানে করার মতো কেউ নেই, ঠিক আছে আমি ওষুধটা নিয়ে আসি, বা ও যখন বলছে একটুখানি কফি খাই ঘরে গিয়ে, মানে জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড, ঠিক আছে। তো কোনোদিনই কিন্তু ছেলেটা ওর দ্বিতীয় বিয়ে যে হয়েছে সেই বৈবাহিক জীবন সম্পর্কে এই মেয়েটাকে কিছুই বলেনি। এবং মেয়েটা এক্সপেক্ট করতো যেই যে কাজের মাসে ওকে বলে যে ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়, সেটা হয়তো কখনো না কখনো মানে একটা ইমোশনাল ব্রেকডাউন হয়ে হয়তো ওর এক্স হাজব্যান্ড ওকে বলবে যে আমি আমার সেকেন্ড ওয়াইফের সাথে ভালো নেই, কিন্তু সেটা হয় না। তো ও ভাবে যে ঠিক আছে, ও যখন বলছে না, ও তো খুব চাপা স্বভাবের ছেলে, আমিই ওকে বলবো। তো ওকে একদিন জিজ্ঞেস করে যে তোমার বিয়ে কেমন চলছে, কেমন সংসার করছো? তো ও তখন বলে হ্যাঁ ঠিকঠাক আছে, ভালোই চলছে। তো তখন ও বলে যে দেখো তুমি আমার সামনে যতই লুকো, আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি খুব একটা ভালো নেই। মানে ও না তখন যেন তেন প্রকারেণ মেয়েটার মাথায় একটা জেদ চেপে যায় যে আমি ওর মুখ থেকেই শুনবো যে ওর দ্বিতীয় বিয়ে ভালো হয়নি, বা যে মেয়েটাকে ও বিয়ে করেছে সেই মেয়েটা আমার থেকে ভালো নয়, আমার থেকে খারাপই। তো ওকে বারবার বলে যে তোমাকে দেখে রোগা রোগা লাগছে, তোমার যত্ন আত্তি হয় না, তোমার চোখের নিচে কালি পড়ে গেছে, এরকম নানান কথাবার্তা বলতে থাকে। এবং একটা সময় আসে যখন ছেলেটাও একটু ইমোশনাল হয়ে যায় এবং ও দু একটা কথা বলে যে হ্যাঁ আমাদের মধ্যে একটু সমস্যা আছে। ও মাঝে মধ্যে ভীষণ বাচ্চা বাচ্চা কাজ করে ফেলে, ও এতটা বুঝে কাজ করে না। মানে ওর বর যে মানে ওর এক্স হাজবেন্ড যে ওর দ্বিতীয় স্ত্রী সম্পর্কে কথাগুলো বলে, এগুলো কিন্তু কোনো অভিযোগ করে বলে না, শুধু এটুকু বলে যে ওর আসলে বয়সটা একটু কম, তো সেই জন্য ও মাঝে মধ্যে ভীষণ বাচ্চা বাচ্চা কাজ করে ফেলে, মাঝে মধ্যে ও একটু বেশি রেগে যায়, অনেক কিছু আমার থেকে এক্সপেক্ট করে, আমি হয়তো সে অতটা এক্সপেকটেশন মিট করতে পারি না, তখন একটু আদ্রু হয়তো ঝগড়া করে। তো ওর বরের একটু সন্দেহ হয় যে কী করে সব কিছু জানলো। তখন ও বলে না না, আমি জাস্ট তোমাকে দেখেই, তোমার সাথে এতদিন সম্পর্ক ছিল, আবার আমি তোমাকে এত ভালোবাসতাম, হয়তো আজও সেই ভালোবাসা আছে, তো সেই জায়গা থেকে আমি মনে হলো যে হয়তো তুমি অতটাও ভালো নেই। তো তখন ওর এক্স হাজবেন্ড বলে যে না না সেরকম কোনো ব্যাপার না, বাট ঠিক আছে আমি মানিয়ে নিয়েছি। তো এই জায়গা থেকে ওদের মধ্যে কিন্তু আবার একটা রেগুলার আলাপচারিতা শুরু হয়। এবং ওর ছেলেটির যে দ্বিতীয় স্ত্রী, সে কিন্তু এবার সন্দেহ করতে থাকে যে ওর হাজবেন্ড অফিস থেকে এসেই ফ্ল্যাটের মধ্যে অন্য কার ঘরে চলে যাচ্ছে, কফি খেয়ে আসছে, এটা ব্যাপারটা কি? তো এটা নিয়ে একদিন ওর সেকেন্ড ওয়াইফের সাথে ছেলেটার খুব ঝগড়াঝাটি হয়, এবং তখন ছেলেটি সত্যি কথাই বলে দেয় যে দেখো তুমি কোনো সন্দেহ করো না, আমার এরকম এক্স ওয়াইফ এখানে থাকছে, তো ওর একদিন শরীর খারাপ ছিল, তো ওর কিছু মেডিসিনের দরকার ছিল, তাই আমি 2-3 দিন ওকে মেডিসিন দিতে গেছি। এটা নিয়ে না মানে স্বাভাবিকভাবে ওর দ্বিতীয় স্ত্রীর ভীষণ খারাপ লাগে, এবং সে তো মানে প্রচণ্ড আর কি তার দুশ্চিন্তা হয় যে কেন তোমার সাথে যখন ডিভোর্স হয়ে গেছে তুমি কেন তার খোঁজ খবর নিচ্ছ, বা সেই বা আর কোনো ফ্ল্যাট পেলো না, সেইখানে থাকার জন্য চলে এলো, আর তুমি তাকে মেডিসিন দিতে যাবেই বা কেন? তো ছেলেটা বলে যে হ্যাঁ তুমি যেগুলো বলছো সেগুলো সবই ঠিক, কিন্তু যাই হোক একটা মানবিকতা বলেও তো ব্যাপার থাকে, আর ও তো বিয়েও করেনি, এখানেও একাই থাকে, তো সেই একটা মানবিকতার খাতিরে বলা যেতে পারে আমি ওর কাছে গেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি বা আমার তোমার প্রতি কোনো নজর নেই, সেটা কিন্তু নয়। এটা একটা আমি জাস্ট ফর্মালিটির মতো আমি কাজটা করেছি। ও বলছিল যে এখানে ওর এত বড় ফ্ল্যাট নিয়ে ভাড়া বেশি পড়ে, ও হয়তো 1-2 মাসের মধ্যে অন্য কোনো ফ্ল্যাটে শিফটও করে যাবে। এবার ওর হাজব্যান্ড ওর সেকেন্ড ওয়াইফকে আর কি বোঝায় যে দেখো তুমি এটা নিয়ে রাগারাগি করো না, আর তুমি এটা নিয়ে মনের মধ্যে কোনো কিছু রেখো না, আমাদের মধ্যে কিন্তু সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে, এবং আমি জীবনে অনেক এগিয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করেছি, মানে এটাই আমার জীবনের সবথেকে বড় সত্যি। ওর আমার জীবনের কোনো রকম কোনো প্রভাব নেই, শুধু আমি যেটুকু করেছি একটা চক্ষু লজ্জার খাতিরে, একটা মানবিকতার খাতিরে। আর একদিন ওর জন্মদিন ছিল, তাই ও আমাকে বলেছিল, তাই আমি জাস্ট ওর ঘরে গেছি, কফি খেয়েছি, 2-একটা কথা বলেছি, চলে এসেছি। এবার ওর সেকেন্ড ওয়াইফ স্বাভাবিক তার খুব খারাপ লেগেছে, সে তখন ভাবছে যে তার স্বামী যদি আবার তার প্রাক্তন স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায় তাহলে কি হবে তার। তো মেয়েটি প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ে, এবং সে তখন একটা প্ল্যান করে। সে মানে ভাবে যে আমি এবার থেকে আমার হাজব্যান্ডের সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু করবো না, এবং আমি সবসময় ওই মেয়েটাকে দেখাবো যে আমরা খুব হ্যাপি আছি। তো এরকম ওরা ঘুরতে যেত, এবং
ওর দ্বিতীয় যে স্ত্রী, সে ওর প্রথম স্ত্রীকে তারপরে দেখে এবং ইচ্ছে করে দেখিয়ে দেখিয়ে হাতে হাত ধরে হাঁটা, কাঁধে হাত দিয়ে হাঁটা, খুব সেজেগুজে ঘুরতে যাওয়া, এগুলো করতো, যাতে ওর ফার্স্ট ওয়াইফ এগুলো দেখে এবং দেখে নিজে থেকেই পিছু হটে যায়। কারণ ওর দ্বিতীয় স্ত্রীর কোথাও না কোথাও মনে হয়েছিল যে ওর প্রথম স্ত্রী হয়তো এখনও ওর স্বামীর প্রতি দুর্বলতা আছে, বা হয়তো একটা সম্পর্কটাকে আবার নতুন করে রিভাইভ করার চেষ্টা চালাচ্ছে। তো মেয়েটি বুদ্ধিমতী ছিল, সে বুঝে যায় ব্যাপারটা এবং ও এরকম পুরো উল্টো আর কি বিষয়টা দেখানোর চেষ্টা করে। এইবারে ওই ছেলেটির দ্বিতীয় স্ত্রী যত বেশি সেজে গুজে ওর বরের সাথে ঘুরছে ফিরছে, দেখাচ্ছে, আরো বেশি বেশি করে দেখাচ্ছে যে ওরা খুব ভালো আছে, মজা করছে, সেগুলো এই মেয়েটি যত দেখতো তত না ও মানে প্রচণ্ড জ্বলে যেত, ওর প্রচণ্ড ঈর্ষাপরায়ণ হয়ে পড়তো, ওর খুব খারাপ লাগতো, ওর খুব কষ্ট হতো, ওর খুব রাগ হতো এবং ও তখন ভাবতো যে যেভাবেই হোক আমাকে এই সম্পর্কটা ভাঙতে হবে, আমাকে যেভাবেই হোক এই ছেলেটাকে দিয়ে এই দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেওয়াতে হবে, তাহলেই একমাত্র আমি মনে শান্তি পাবো। এবং এই যে একটা বুদ্ধি মেয়েটির মনে এলো, ও তখন এটাকেই ওর জীবনের সব থেকে বড় কাজ বলে মনে করলো এবং ও তখন ভাবে যে কি করা যায়, কি এমন করে করা যেতে পারে যাতে করে এই ওর এক্স হাজব্যান্ডের সাথে তার দ্বিতীয় স্ত্রীর ডিভোর্স হয়ে যায়। তো ওর মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। দুষ্টু বুদ্ধির থেকেও বড় কথা আমি বলবো, ও হিংসে এবং রাগের বশবর্তী হয়ে ও একটা বিশাল বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ও তখন ভাবে যে ওদের এই দুই বাড়ির মধ্যে সব থেকে বড় এবং সব থেকে যে ইজি বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওদের কাজের মাসি। কারণ সেই কাজের মাসি দুই বাড়িতেই কাজ করে এবং কাজের মাসিরা যেহেতু ঘরের ভিতরে পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, মুছছে, ফলে তাদের হাত অনেক দূর অবধি আছে। তো তখন মেয়েটি মনে করে যে কাজের মাসিকেই কাজে লাগিয়ে ও এমন কিছু করবে যাতে ওর এক্স হাজব্যান্ডের সংসার ভেঙে যায় এবং সেই ওয়াইজ ও ভাবনা চিন্তা করতে থাকে যে কী এমন করা যেতে পারে যাতে করে এদের সম্পর্কটা ভাঙা যায়। তো তখন ও ভাবে যে যদি ও কোনো রকম তাবিজ কবজ করে, কারণ ও তার আগে বিভিন্ন জায়গা থেকে শোনে যে তাবিজ কবজ করা যায়, কাউকে বশীকরণ করা যায়। বশীকরণ যদি ও ভাবে যে আমি যদি আমার স্বামীকে প্রাক্তন স্বামীকে বশীকরণ করতে পারি তাহলে আমি ওকে যা বলবো ও তাই শুনবে এবং সেই সময় যদি আমি ওকে বলি বশীকরণ করার পরে যে তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে খুব ইজিলি ওদের ডিভোর্সটা হয়ে যাবে এবং কেউ বুঝতেও পারবে না। তো তখনও ভাবে যে তাহলে আমি বশীকরণটা করবো কী করে, এটা তো নিজে একা একাও করতে পারবে না। তো সেখান থেকেই ও সার্চ করা শুরু করে যে কে এই কাজ ওকে করে দেবে। তো বিভিন্ন অ্যাড, যে এবার আপনারাও হয়তো বিভিন্ন সময় অনেক অ্যাড দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়াতেও এরকম অ্যাড আসে যে বশীকরণ করা হয়, তারপরে পুরনো সম্পর্ক ঠিক ফিরে পাওয়া, এরকম অনেক অ্যাড তো দেয়া থাকে। তো সেরকমই একটা অ্যাড ওরও চোখের সামনে আসে, যার যেদিকে মন সে সেরকম জিনিসপত্রই দেখে ফেলে। তো দেখেছে, তো দেখার পরে ও সেখানে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করে বলে যে আমি আমার এরকম এক্স হাজব্যান্ডকে বশীকরণ করতে চাই এবং আমি চাই যে ওর দ্বিতীয় বিয়েটা ভেঙে যায় যাতে করে আমি আর আমার এক্স হাজব্যান্ড আবার নতুন করে আমাদের সম্পর্কটাকে তৈরি করতে পারি। এবার দেখুন, প্রতিটি মানুষের জীবনেরই কিছু বিশেষ বিশেষ সময় থাকে, বিশেষত বিয়ের পরের যে সময়টা, যেটি ছেলে এবং মেয়ে দুজনের পক্ষেই ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। তারা তাদের সম্পর্কটাকে কিভাবে রাখবে, কিভাবে তার সেই সম্পর্কটার যত্ন করবে, তাকে আস্তে আস্তে বেড়ে তুলবে, সেটা কিন্তু দুজনের উপরেই ডিপেন্ড করে। এবার সেই সময়টা যখন মানুষের হাত থেকে বেরিয়ে চলে যায়, যখন সম্পর্কটা খারাপ হয়ে যায়, একবার যখন খারাপ হয়ে যখন সেটা একটা এক্সট্রিম লেভেলে চলে যায়, তারপর কিন্তু সে যে যত চেষ্টাই করুক না কেন সেটা কিন্তু কখনোই সেই জায়গায় আসে না। আর এক্ষেত্রে বিষয়টা তো আরোই গভীর ছিল, জটিল ছিল, কারণ ছেলেটির আবার বিয়ে হয়ে গেছিল। তো এইখানে মেয়েটি সব থেকে বড় ভুল করে ফেলে। যার কাছে যায় সেও কিন্তু ওকে বলে যে ঠিক আছে, তুমি যদি এই জিনিসগুলো করতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করব যাতে করে তুমি তোমার স্বামীকে বশীকরণ করতে পারো এবং একবার যদি তোমার স্বামী তোমার তুমি যদি তাকে বশীকৃত করে নিতে পারো, তারপরে তো তুমি যা বলবে ছেলেটা তাই করবে, তো তুমি কোনো চিন্তা করো না। তো ভাবলো যে বাহ, আমি তো এটাই চাইছিলাম, এটাই তো আমার দরকার ছিল। এইবার শুরু হলো সেই বশীকরণের খেলা। যেহেতু ওই মাসি ওই
মানে দুই বাড়ির ক্ষেত্রেই কমন ছিল। তো এই মেয়েটা কী করতো, ওই যার কাছে ও বশীকরণটা করতো সে বিভিন্ন ধরনের জিনিস দিত, বলতো যে এই জিনিসটা তোমার স্বামীকে খাওয়াতে হবে, এই জিনিসটা তোমার স্বামীর জামায় ছোঁয়াতে হবে, এই জিনিসটা ওই মেয়েটার খাবারে দিতে হবে, এরকম টুকটাক জিনিস দিত। আর যেহেতু ওই কাজের মাসি কমন ছিল, ও কী করতো, মাসিকে এই কাজটা করার জন্য মোটা অঙ্কের টাকা দিত। টাকা দিয়ে ও কী করতো, মাসির হাতে ওই জিনিসটা দিত, দিয়ে বলতো যে তুমি যেভাবেই হোক তুমি ওদের ওখানে যেচে পড়ে বলবে যে আমি তোমাদের একটু চা করে দিচ্ছি, একটু কিছু খাবার বানিয়ে দিচ্ছি। তো সেরকম করে তুমি ওদের অলক্ষ্যে এই জিনিসটা ওর খাবারে মিশিয়ে দেবে, এই জিনিসটা ওর জামায় রেখে দেবে, এই জিনিসটা ওদের খাটের নিচে পুঁতে দেবে। এরকম করে বিভিন্ন জিনিস, মানে প্রায় 7-8 বার ওই কাজটাও করায়। মানে হয়তো কোনো কিছু দিয়েছে সেই খাবারে মিশিয়ে দিতে হবে, বা কোনো কিছু ওই মেয়েটার খাবারে দিয়ে দিতে হবে, ওদের খাটের নিচে হয়তো একটা তাবিজ রাখতে হবে, এরকম টুকটাক কাজ ওই মাসিকে দিয়ে ও করাতো। এবং তার বদলে মাসিকে বলতো যে তুমি এই কথা কাউকে বলবে না, এবং তার জন্য মোটা অঙ্কের টাকা কিন্তু মেয়েটাকে মাসিকে দিতে হতো। এরকমভাবে আর কেউ বশীকরণের বিভিন্ন ধরনের টোটকা করতে থাকে, এবং ওকেও অনেক কিছু রিচুয়াল দিচ্ছিল, সেগুলো করতো। এবং ও শুধু দিন গুনছিল যে কবে ছেলেটা ওর বশীকৃত হয়ে যাবে। ইন দ্য মিন টাইম যেটা হয়, যেহেতু ওর এক্স হাজব্যান্ডের যে সেকেন্ড ওয়াইফ, সে খুব ভালো করে একদিন ছেলেটাকে বোঝায় যে দেখো তোমার এইভাবে ওর ফ্ল্যাটে যাওয়াটা ঠিক না। তো ছেলেটা কী করেছিল, ওর ফ্ল্যাটে আর যেত না, আসা বন্ধ করে দিয়েছিল। সেটাও মেয়েটার কাছে একটা প্রচণ্ড রাগের কারণ হয়ে যায় যে কেন ওর এক্স হাজব্যান্ড ওর ফ্ল্যাটে আর আসছে না। এবং ও বুঝতে পারে যে হয়তো মেয়েটাই ওকে বারণ করেছে এই ফ্ল্যাটে আসতে, সেটাও আন্দাজ করে বুঝেই যায়। কিন্তু জানেন তো, ভগবান বলে যে আপনি যদি কোনো একটা বিষয়, দেখুন বশীকরণ হয় কি হয় না সেটা তো পরের কথা, কিন্তু এগুলো তো খুব ভালো বিষয় নয়। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে ওরা দুজনেই মিউচুয়ালি ডিভোর্স করেছিল। মেয়েটির দিক থেকে অ্যাডজাস্টমেন্টের প্রচুর প্রবলেম ছিল, সেটা ও বলেও ছিল কয়েকজনকে যে ওর দিক থেকেই প্রবলেমটা বেশি আছে। তো সেখানে ওদের মধ্যে সুষ্ঠুভাবে ডিভোর্স হয়ে যায়, সেটা ওর প্রতি কখনো কোনো অত্যাচার করা বা ওকে অপমান করা এরকম কোনো কিছুই ওদের মধ্যে ঘটেনি। তো সেই জায়গা থেকে ছেলেটা যখন আবার সুষ্ঠুভাবে সংসার করতে থাকে, তখন মেয়েটির একেবারেই উচিত হয়নি তার এক্স হাজব্যান্ডের সাংসারিক জীবনে এভাবে প্রভাবিত করা। যাই হোক, তো মেয়েটা তো প্রচণ্ড রকমভাবে দিন গুনতে থাকে যে কবে ওদের মধ্যে একটা অশান্তি হবে, কবে আবার ছেলেটা ওর কাছে আসবে। ইন দ্য মিন টাইম ও যখন এক্সপেক্ট করতে থাকে যে ছেলেটা ওকে মেসেজ করবে, বলবে বা ওর ফ্ল্যাটে আসবে, তো সেরকম কিছু তো আর হয় না। সেরকম কিছু এক্সপেক্ট করলেও সেরকম বাস্তবে কিন্তু কিছু হয় না। তো তারপরে ও যেটা চিন্তা করে যে না, আমি তাহলে ওকে একটা ফোন করি। তো ও কী করে, ওর এক্স হাজব্যান্ডকে ফোন করে। তো ও ভেবেছিল যে ওর এক্স হাজব্যান্ড হয়তো ফোন করে ওকে বলবে যে ওর সাথে ওর ওয়াইফের সমস্যা চলছে বা কিছু। কিন্তু ও যখন ফোন করে, ওর হাজব্যান্ড ফোনটা পিক করে ঠিকই, বাট ও বুঝতে পারে যে ওর হাজব্যান্ডের একদমই ওর সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই। তো ওর এটা খুব অবাক লাগে, এবং ও তখন ভাবে যে আমি এত কিছু করলাম, মাসিকে দিয়ে এত কিছু করালাম, আমি নিজে এত রিচুয়াল করলাম, তাহলে এগুলোর কোনো কি ফল হচ্ছে না। তো তখন কি করে, মেয়েটা ওই মাসিকে ডাকে এবং মাসিকে ডেকে অনেক কথা বলে যে তোমাকে আমি যেগুলো জিনিসগুলো ওখানে রাখতে দিয়েছিলাম, যেগুলো খাবারে মেশাতে দিয়েছিলাম, তুমি সেগুলো করেছিলে? তো তখন মাসি বলে হ্যাঁ, তুমি যেরকম বলেছো আমি সেরকমই করেছি। তো তারপরে মেয়েটা আরও কিছুদিন ওয়েট করে যায়, এবং ও বারবার এক্সপেক্ট করতে থাকে যে আজ নয় তো কাল, কাল নয় তো পরশু ওর এক্স হাজব্যান্ড ওকে ফোন করবে এবং ওকে বলবে যে ও ওর সেকেন্ড ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে। বাট ওয়েট করেই যায়, বাট এরকম কোনো কিছু হয় না। এরপরে একদিন হঠাৎ করেই মানে ও না ঠিক বুঝতে পারে না, মানে মেয়েটি মাঝখানে ওর যে বাড়ি ছিল, ওর হোম টাউন ছিল, সেখানে গেছিলো কিছু একটা দরকারে, এবং ওখানে ও হয়তো 5-6 দিন মতো ছিল। এবং সেখানে ও মানে ওর একজন পরিচিত ছিল, তো তাকে ও বলে মানে যে আমার সাথে আমার এক্স হাজব্যান্ডের আবার একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, আমরা খুব তাড়াতাড়ি আবার বিয়ে করব, সংসার করব। এবং ওর দিকের বেশ কয়েকজন বন্ধুবান্ধব ছিল, যাদেরকে কিন্তু মেয়েটা খুব স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আগামী মানে 7-8 মাসের মধ্যেই, মানে ডিভোর্সটা হয়ে গেলেই ওরা নাকি আবার বিয়ে করছে। এবার মেয়েটা না একদম মানে প্রিটি মাচ কনফিডেন্ট ছিল
যে ওর এক্স হাজব্যান্ডের সংসার ভাঙছেই ভাঙছে। এবারে ওর হোম টাউন থেকে ফিরে আসে। তো ফিরে আসার পরে ও কী করে, ওর মাসি একদিন ওর ঘরে এসেছে, বলছে যে বুঝতে পারছি না, ওদের ঘর তো তালাবন্ধ আসছে, আমাকে 2 দিন আগে মাইনেপত্র দিয়ে বলেছে তোমাকে আর কাজে আসতে হবে না। তো তখন না ও খুব অবাক হয়ে যায় মেয়েটা, যে তোমাকে 2 দিন আগে টাকা পয়সা দিয়ে বলেছে কাজে আসতে হবে না, তো তুমি জিজ্ঞেস করোনি কেন? বলছে না, হয়তো আমাকে পছন্দ না, তো আমি একবার ওই ফ্ল্যাটের দিকে গেছিলাম, তো ওই কোলাপসিবল গেটে দেখলাম তালা, তো মাসি আর কিছু বুঝতে পারেনি। তো ভালো কথা, আবার ভেবেছে হয়তো যে মাসিকে হয়তো কোনো কারণে ওরা তাড়িয়ে দিয়েছে, বা হয়তো বুঝতে পেরেছে যে এই মাসি হয়তো কোনো না কোনোভাবে যুক্ত আছে। তো ও মাসির উপরে খুব রেগে যায়, বলে যে নিশ্চয়ই তুমি ওদের ঘরে কাজ ঠিকমতো করোনি, বা তোমাকে আমি যে কাজগুলো করতে দিয়েছিলাম হয়তো সেগুলো তুমি এমন করে করেছো যে ওদের তোমার উপরে সন্দেহ হয়েছে, এবং সেই জন্যই হয়তো আমি যে তোমাকে বশীকরণের জন্য যা যা মানে করতে দিয়েছিলাম সেগুলো হয়তো তুমি ঠিকমতো করতে পারোনি, তাই হয়তো আমার কাজটা হয়নি। তো তখন ওই মাসি তো মানে অনেকবার করে বলে যে না, তুমি আমাকে যা করতে দিয়েছিলে, যেগুলো যেগুলো দিয়েছিলে আমি সেগুলো ঠিক সেভাবেই করেছি, আমার কাজে কোনো ভুল ছিল না, আমার কোনো দোষ নেই। এবারে ও না মানে খুব একটা বাজে কন্ডিশনে মেয়েটা পড়ে যায়, এবং কারণ ও বুঝতে পারছে না ও কি করবে, কারণ ওই ঘরে মানে ওর এক্স হাজব্যান্ডের ঘরে কি হচ্ছে না হচ্ছে প্রতিটা মুহূর্তের খবর কিন্তু ওই কাজের মাসি এসে মেয়েটাকে দিত। এইবারে ওরা মাসিকে কাজ থেকে ছাড়িয়ে দিল। এবার ওর মেয়েটার পক্ষে ওর এক্স হাজব্যান্ডের খবর পাওয়া, বা ওদের সংসারে কোনো ঝগড়া অশান্তি হচ্ছে কি না, কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আর ও ইনফরমেশান পাচ্ছে না। আর এদিকে যেটা হয়, ওর এক্স হাজব্যান্ডকে মেসেজ করতে থাকে, এবং দেখে যে ওর ওই এক্স হাজব্যান্ড মেসেজগুলো না সিন করছে কিন্তু কোনো রিপ্লাই করছে না, এবং মেসেজ করতে করতে একটা সময় খেয়াল করে যে ওর মেসেজগুলো আর ডেলিভারও হচ্ছে না। তো তখন ও না পুরো পাগল হয়ে যায় মেয়েটা, এবং ওর কিছু ফ্রেন্ডকে বলে যে হঠাৎ সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখন হঠাৎ করে ও আমার মেসেজে কোনো রিপ্লাই করছে না। তো তারপরে ও ওকে ইমেল পাঠানো শুরু করে, কলস করতে থাকে, বাট কল কোনো রকমভাবেই রিসিভ হতো না। এই করতে করতে কিছুদিন পরে ও জানতে পারে যে ওর এক্স হাজব্যান্ড তার সেকেন্ড ওয়াইফকে নিয়ে ওই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সেটা কেউ জানে না, বাট কাছাকাছি হয়তো কোথাও গেছে, কোনো একটা অন্য কোনো ফ্ল্যাটে আছে বা কিছু। তো তখন না মানে ও পুরো পাগল হয়ে যায় মেয়েটা, কারণ ও ভেবেছিল যে ও যদি বশীকরণটা করে তাহলে ওর সাথে ওর এক্স হাজব্যান্ডের যে একটা ঘনিষ্ঠতার সামান্য রকমও তৈরি হয়েছিল, যে কথা বলা বা একসাথে কফি খাওয়া, এই যে জিনিসগুলো তৈরি হয়েছিল সেগুলো আরও আস্তে আস্তে প্রগাঢ় হবে সেটাইও আশা করেছিল, সেই জন্যই ও বশীকরণের পথে হাঁটে। কিন্তু ও দেখে বাস্তবে সেটা তো হলোই না, উল্টে আরও দূরত্ব বেড়ে গেল। তো এরপরে ও খোঁজ করতে থাকে। তো তারপরে ও খোঁজ পায় যে ওর সেই এক্স হাজব্যান্ড তার দ্বিতীয় ওয়াইফকে নিয়ে একটা বড় কমপ্লেক্সে, একটা মানে নামকরা কমপ্লেক্স সেটাও, সেখানে একটা 1 BHK নিয়ে ওরা ভাড়া আছে, এবং এই ফ্ল্যাটটাকে ওরা রেন্টে দেবে, মানে তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তো এটা শুনে ওর মানে রীতিমতো নাকি শরীর খারাপ হয়ে যায়। তো তারপরে মেয়েটার এতটাই শরীর, তার প্যানিক অ্যাটাক হয়ে যায় যে ও 2-3 দিন ওই ফ্ল্যাট থেকে বেরোতে পারেনি, এবং ও একটা বন্ধুকে বাড়িতে ডাকে এবং সব কথা বলে। এবং ও যে এরকম বশীকরণ করছে বা এরকম কিছু যে রিচুয়ালসও করতো সেটা কিন্তু ওই মাসি ছাড়া আর কেউ জানতো না। তো সেই ওর যে ফ্রেন্ড ছিল তাকে ও সমস্ত কথা বলে। স্বাভাবিকভাবেই সে সমস্তটা শুনে বলছে, তুই এসব কী করছিস, এগুলো করে কি সত্যিই কিছু হয় নাকি, এগুলো করে কিছু হয় না, তুই কেনই বা এই সমস্ত বশীকরণ ওইগুলোর মধ্যে যাচ্ছিস, তোর সাথে যদি ওর সম্পর্কটা ঠিক থাকতো, যদি তোরা ঠিক করে রাখতে পারতি, তোদের মধ্যে যদি বনাবনি থাকতো, তাহলে যখন তোরা বিয়ে করলি 3-3টে বছর সংসার করলি, একসাথে ছিলি, তখন তোদের মধ্যে বনিবনা হলো না। কিন্তু এখন যখন ও দ্বিতীয় বিয়ে করেছে, তুই যে বলছিলি যে ও তোর কাছে এসে বলেছে যে ও ডিভোর্স দেবে, তাহলে সেটা কি হলো, তাহলে সেটা কেন হলো না? তো তখন ও বলছে না, আসলে ও আমাকে বলেনি, কিন্তু আমি এটুকু শুনেছিলাম যে ওর সাথে ওর বউয়ের দ্বিতীয় স্ত্রীর বনামনির খুব একটা হয় না, ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়, এবং আমাকে সেটা আমার কাজের মাসি বলেছিল, এবং ও নিজেও 1-2বার কথায় কথায় বলে ফেলেছিল যে ওর সাথে ওর স্ত্রীর কিছু কিছু মানসিকতার ডিফারেন্সেস হয়, এবং সেই জন্য ওদের মধ্যে ঝগড়া অশান্তিও হয়।
অ্যাডজাস্টমেন্টের মেয়েটার দিক থেকেও কিছু একটা ইস্যু আছে। তো তখন ওর বান্ধবী ওকে বোঝায় যে দেখ এগুলো করে কিছু হয় না, আর প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই কিছু না কিছু নিয়ে একটা দুটো ছোটোখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ওকে ডিভোর্স দেবে। একটা জিনিস ভেবে দেখুন, আমি জানি না সত্যি বশীকরণ হয় কি হয় না, কিন্তু যারা শুধু শুধু মানুষের ক্ষতি করার জন্য এই ধরনের কাজগুলো করে তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন একদম উল্টো হয়ে যায়। ওর হাজবেন্ড ওর প্রতি অত্যাচার করতো, ওকে বঞ্চিত করতো, সেসব কিছুই না। তো মেয়েটার তো উচিত ছিল না একেবারেই যে ও যখন নিজের মতো সংসার করছে মেয়েটাও নিজে 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 মুভ অন করে যেতে পারতো, বা ও যেভাবে ছিল সেভাবেই থাকতে পারতো, কোনো প্রয়োজনই ছিল না যে ওর এক্স হাজব্যান্ডের সংসার আবার ভাঙার চেষ্টা করবে। এবং এটা করতে গিয়ে দেখুন যেটা হলো যে ওর সাথে যাও বা একটু মেসেজে কথা হতো বা যাও বা ওকে ওর ফোন রিসিভ করতো সেটাও বন্ধ হয়ে গেল, মানে একদম দূরত্ব সৃষ্টি হয়ে গেল। খুব মানে স্বাভাবিক ব্যাপার যে ওর এক্স হাজব্যান্ডের যখন দ্বিতীয় স্ত্রী জানতে পারে বিষয়টা, সে বলে যে না এরকম করা যাবে না, এবং ছেলেটিও নিজের ভুলটা বুঝতে পারে যে না আমি কি করছি এটা তো আমার ঠিক না। এবং ওরা কিন্তু ওখানে চলে যায় এবং তারপরে ছেলেটা কিন্তু 2 বছরের মধ্যে লন্ডনে চলে যায় কাজের জন্য স্ত্রীকে নিয়ে, এবং ওরা ওখানে খুব সুখে শান্তিতেই সংসার করে। আর এদিকে এই মেয়েটি মানে প্রচণ্ড রকমভাবে ভেঙে পড়ে, রাগে আক্রোশে ওর মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে যায়। তো তারপরে ওর হোম টাউন চলে যায়, সেখানেও থাকে। তো তারপরে নাকি ওর বাবা মা আবার ওকে একটি ছেলে দেখে বিয়ে দেয়, কিন্তু আনফর্চুনেট বিষয় হচ্ছে যে সেই বিয়েটাও কিন্তু মেয়েটির বেশি দিন টেকে না, হয়তো কোনো কারণে টেকে না, সেটা এক্স্যাক্ট কী কারণ ছিল না টেকা সেটা জানা যায়নি। বাট মোদ্দা কথা হচ্ছে যে মেয়েটির যে দ্বিতীয় বিয়ে হয়েছিল সেই বিয়েও কিন্তু খুব একটা সুখকর হয়নি। তো ওই ফ্ল্যাটেরই ঘটনা, এবং যে বান্ধবীকেও সমস্ত ঘটনা বলেছিল সে আবার আমাকে যিনি আজকের ঘটনাটি পাঠিয়েছেন তাকে তার যে কালিগ বলেছে সে আবার তাকে ওই মেয়েটি আর কি একে বলেছিল ওনার কালিগকে। তো যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। আমার মনে হয় যে এই ধরনের কাজ থেকে সবসময় বিরত থাকা উচিত। আর একটা সম্পর্কের মধ্যে যখন দুটো মানুষ থাকে তখন সেই সম্পর্কটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই, এবং সম্পর্ক যতদিন থাকে ততদিন সেই সম্পর্কটাকে রেসপেক্ট করো, ভালোবাসো, সেটার পিছনে সময় দাও, এফোর্ট দাও। বাট সেই সম্পর্কটা যদি কোনো কারণে ভেঙে যায় তারপরে কিন্তু সব কিছু শেষ হয়ে যায়, এবং হাত থেকে সময় বেরিয়ে চলে গেলে তারপরে মানুষ যতই এফোর্ট দিক না কেন সেটা কিন্তু সেভাবে কখনোই ফলপ্রসূ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। আর ছেলেটা যখন মুভ অন করে গেছিলো মেয়েটির একেবারেই উচিত হয়নি তার সুখী ঘরকন্যায় মাথা কামানো। যাই হোক, এটা ছিল আজকের ঘটনা। এরপরে আমি আসছি আজকের ইমেলে। আমি একটা করে ইমেল আপনাদের সামনে বলি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ইমেলটা মূল ঘটনার আগেই বলি, বাট আজকে আমি এবং আগের এপিসোডেও আমি মূল ঘটনার পরে এই ইমেলটা বলছি, এবং আজকের এই ইমেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আজকের যিনি ইমেলটা পাঠিয়েছেন তিনি আমাদের অনেক পুরনো সাবস্ক্রাইবার, এবং তিনি মালদায় থাকেন। তো খুব একটা অদ্ভুত টাইপের প্রবলেম উনি শেয়ার করেছেন। আশা করছি আপনারা কিছুটা হলেও মানে কিছু কিছু ক্ষেত্রে আপনারাও রিলেট করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে উনি জানিয়েছেন যে ওনাদের একটা জমি আছে মালদাতে। তো সেই মালদার সেই জমিতে 16খানা আম গাছ আছে। এবার ওই 16খানা যে আম গাছ আছে সেই গাছে বড় বড় খুব বড় বড় সাইজের আম হয়। 16টার মধ্যে প্রায় 11টা গাছেই খুব বড় বড় সাইজের আম হয়, এবং বাকি যে 5টা গাছ রয়েছে সেই গাছেও একদম ভরে আম হয়। এবং এই জমি এবং এই আম গাছগুলো প্রায় 12 বছর ধরে ওনাদের রয়েছে। তো 10 বছর অবধি ওদের মানে খুব ভালোভাবে আর কি গাছে আম হয়, ফলন খুব ভালো হয়, এবং যে খুব বড় সাইজের যে আমগুলো থাকে সেগুলো ওরা এক্সপোর্ট করে। মানে একটা লোক আসে, সে আর কি তার চ্যানেল দিয়ে এক্সপোর্ট করায়। তো সমস্যাটা যেটা হচ্ছে, উনি জানিয়েছেন যে ওনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে হয়তো বললো যে তোমাদের একটু আমবাগানটা দেখে আসি। তো তারা কেউ আমবাগান দেখতে যখন আসতো, বিশেষত আমের সিজনে যখন আসতো, তো গাছে ওরকম বড় বড় আম ঝুলছে, বাকি গাছগুলো ভরে আম হয়েছে, সেটা দেখে সবারই খুব ভালো লাগতো। সবাই একটু অবাকও হয়ে যেত যে বাবা গাছ ভর্তি এরকম সুন্দর আম। আর ও যেটা লিখেছে যে ওদের ওই আমবাগানে সিজনে যদি কেউ ঢোকে ওটা সুমিষ্ট গন্ধে পুরো ভরে থাকে,
এত সুন্দর আমের গন্ধ। আর আমরা প্রত্যেকেই জানি যে মালদার আম ভীষণ বিখ্যাত, এবং ওখানে খুব বড় বড় আম হয়, তার ফলনটাও খুব ভালো হয়। তো স্বাভাবিকভাবেই সবাই সেটা দেখে, সবাই খুব ভালোও বলে। তো এভাবেই ওদের চলছিল। তো হঠাৎ করেই মানে আগের সিজন এবং তার আগের সিজন, মানে দুটো সিজন আগে থেকেই একটা অদ্ভুত প্রবলেম হওয়া শুরু হয়। সেটা হচ্ছে যে একসাথে ওদের প্রায় 8 থেকে 9টা গাছের ফলন বন্ধ হয়ে গেছে, মানে আমের বোলই আসছে না এইরকম। এইবারে ওরা তো মানে এমনিতে ওদের গাছ সম্পর্কে ওর বাবা দাদা এদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তারপরে ওরা বিভিন্ন ধরনের সার, তারপরে আরও ভেষজ জিনিসপত্র গাছের গোড়ায় যেরকম দেওয়া উচিত সে সমস্ত দেয়। এবং ওদের ওখানে এরকম লোকও আছে যারা গাছের, স্পেশালি এই ধরনের আম গাছগুলোর পরিচর্যা করে, তো তাদেরকেও ডেকে আনে। তো তারা সমস্ত জিনিসপত্র সার ফার দিয়ে যায়, কিন্তু তাতেও খুব একটা উন্নতি হয় না। এবং বাকি যে গাছগুলোয় আমের বোল আসে এবং আম হয়, সেটাও কিন্তু খুব একটা বেশি নয়। এবং যে কোয়ালিটির আম হয় সেই কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনোটাই এতটা হয় না, এতটা ভালো হয় না যে ওরা সেটাকে বাইরে রপ্তানি করতে পারবে। ফলে ওদের দুটো সিজন আগে থেকে ব্যবসা একদম পড়ে যায়। এবং যারা গাছের পরিচর্যায় এসেছিলেন তারা বলে যে আমরা এরকম সমস্যার আগে দেখিনি, কোনো পোকামাকড় নেই, কিছু নেই, শুধু শুধু গাছের ফলন, তা আবার একসাথে এতগুলো গাছের ফলন বন্ধ হয়ে গেল কি করে। তো ওরা খুব চিন্তায় পড়ে যায়। এবার ওদের মনে হয় যে ওদের যত আত্মীয় স্বজন বা পরিচিত যারা এই আমবাগানে ঢুকতো তারা অবাক হয়ে যেত, খুব প্রশংসা করতো। এবার যা হয় আর কি, মানুষের একটা নজরেরও ব্যাপার থাকে। এবার দেখুন, এটা অনেকে মানে আবার অনেকে মানে না। এবার যাদের এই নজর বিষয়টা যারা মানেন বা যাদের নজর লেগে যাওয়ার হয় তাদের কিন্তু লেগেই যায়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সব কিছুই দেখায়, এক্সপোজ করে। অনেকে তো আজকাল সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু শেয়ার করে, তো তাদের অনেকের ক্ষেত্রেই অনেক কিছু প্রভাব পড়ে না, এবং এটা না অনেকটাই মান্যতারও বিষয় আছে। যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তো কোথাও ওদের মনে হয় যে ওদের এই আমবাগানের গাছে হয়তো একটা নজর লেগেছে। তো ওরা তখন একজনের কাছে যায়, গিয়ে সমস্যার কথা বলে, এবং সেই ভদ্রলোক ওদের একটা নজর কাটানোর জিনিস দেয়, 4টে জিনিস দেয়, এবং বলে যে আপনাদের বাগানে 4টে যে দিক রয়েছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4 দিকেই 4টে জিনিস পুঁতে দেবেন, তাহলে নজরটা কেটে যাবে, পরের সিজনে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার বিষয়টা হয় যে ওর মা বাবা দুজনেই জিনিসটা নিয়ে আসার পরে ওটাকে যেভাবে ও বলেছিল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে জিনিসটা পুঁতে দেয়, এবং ওরা এক্সপেক্ট করে যে সব কিছু পরের বার ঠিক হয়ে যাবে। কিন্তু খুব আনফর্চুনেটলি পরের বারও মানে একটু সামান্য উন্নতি হয়, বাট ওই যে কে সেই। এবং যা আম হয়েছিল সেটা ওরা লোকাল বাজারে সেল করে, বাট সেটা বাইরে পাঠানোর মতো নয়, এবং তার কোয়ান্টিটিও যথেষ্ট কম। মানে আগে ওদের কাছে যেরকম বড় বড় আম হতো বা যেরকম গাছ ভরে ফলন হতো, সেইটা যেন একেবারেই চলে গেছে। এবার ওরা তখন ভাবছে কি করা যায়, কারণ এভাবে গাছগুলো মানে হঠাৎ করে সব কটা গাছ, মানে হতে পারে যে এতগুলো গাছের মধ্যে 1টা 2টো কি 3টে গাছে সেরকম ফলন হলো না সেবার, কিন্তু একসাথে এতগুলো গাছের ফলন বন্ধ হয়ে যাওয়া, মানে অনেক সময় হয় যে আমের মানে ওই ফুল আসে কিন্তু সেটা আম হয়তো হয় না, কালবৈশাখীর ঝড়ে হোক বা যে কোনো কারণে সেটা নষ্ট হয়ে যায়। বাট এক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম, মানে আমের বলই আসে না। তো ওরা সব রকমের সার, সব রকমের গাছের যেরকম পরিচর্যা করা উচিত সমস্ত কিছু করে, কিন্তু সব কিছু করেও কোনো রকম কোনো উন্নতি হয় না। তো এবারে ওদের খুব চিন্তা হয় এবং ভাবে যে তাহলে আর কি করা যেতে পারে। ইন দ্য মিন টাইম ওরা মানে কেউ যদি ওদেরকে বলতো যে তোমাদের আম বাগানটা একটু দেখে আসি বা কিছু, তো ওরা না মানে বিভিন্ন রকমভাবে এড়িয়ে যেত, যাতে দেখানোর কোনো আর কি স্কোপটাই না আসে। কারণ ওরা মনে করতো যে ওদের একটা নজর টজর লেগেছে, এরকম একটা কিছু ব্যাপার আছে, তো ওরা বিষয়টাকে এড়িয়ে চলতো। যাই হোক, তো আগের বার যেটা হয়, মানে জাস্ট আগের যে সিজন ছিল সেই সময় ওরা মানে সিজনের আগ দিয়েই, মানে ওই ধরুন নভেম্বর ডিসেম্বর মাসের শুরুর দিকে মানে ওদের ওখানে একজন ভদ্রলোক আসে, এবং তিনি মেইনলি হরিদ্বারে থাকেন,
এবং তিনি যে এরকম কোনো কিছু কাজ করেন তা নয়, কিন্তু উনি প্রচণ্ড বিদ্বান এবং পণ্ডিত একজন ব্যক্তি। তিনি বিয়ে থা করেননি, হরিদ্বারে থাকেন, ঠাকুরের নাম করেন, জপ করেন। তো তাকে ওরা একদিন বাড়িতে ডাকে যে আপনাকে একটু আমরা ব্রাহ্মণ সেবা দিতে চাই। তো তিনি আসতে চাইছিলেন না, বাট তিনি আসেন। আসার পরে কথাবার্তা হতে থাকে এবং তারপরে ওর মাই কথাগুলো কাঁদতে কাঁদতে বলে যে আমাদের এরকম আমবাগানটা নষ্ট হয়ে গেল। তো তখন উনি বলেন যে আপনি একটা কাজ করতে পারবেন? তখন বলছে হ্যাঁ বলুন। বলছে ওই আমবাগানের এক মুঠো মাটি আমায় দিতে পারবেন? তোর মা বলেছে হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে ওর দাদা যায় এবং গিয়ে ওই আমবাগান থেকে এক মুঠো মাটি এনে ওই ভদ্রলোকের হাতে দেয়। এবার ভদ্রলোক যখন ওই মাটিটা হাতে নিয়েছে, কিছুক্ষণ পরে উনি মাটিটা হাতে নিয়ে উনি বলেন যে তোমাকে একটা জিনিস দেবো আমি, তুমি সেইটা তোমাদের এই আমবাগানে মোটামুটি যদি ছিটিয়ে দিতে পারো, দেখবে সমস্ত সমস্যা কেটে যাবে। তো ওরা তো অবাক হয়ে যায়, কি এমন হলো, এর আগে ওরা অনেক কিছু করে দেখেছে, কিছুতেই কোনো ফল হয়নি। তো তখন বলছে যে যদি বলেন কি হয়েছিল। তখন বলে যে না সেরকম কিছু না, আসলে মাটি জিনিসটা যেটা রয়েছে সেটা না খুব পবিত্র জিনিস। এবার সেই জিনিসের প্রচুর ক্ষমতাও রয়েছে। মাটির মধ্যে যেমন প্রাণ সৃষ্টি হয়, একটা মাটির মধ্যেই দেখবেন একটা বীজ ফেললে গাছ হয়, বা মানুষেরও যে একদম শেষ সেটা মাটিতেই মিশে যায়। তো এই মাটি দিয়ে অনেকে কিন্তু অনেক রকমের খারাপ কাজও করার চেষ্টা করে। তো উনি বলছেন যে আমি সেটা আপনাদেরকে আর ভেঙে বলবো না। এই মাটি ছিল আর কি, সে মাটি থেকেও একটা খুব খারাপ কাজ করে এবং কোনোভাবে সেটা কোনো পাখি পক্ষী মারফত হোক বা কোনোভাবে সেই মাটির কিছু অংশ এই জমিতে মিশে গেছিল। তো সেই জন্যই এই মাটি তো খুব পবিত্র জিনিস, সেখানে যদি কোনো কিছু এরকম খারাপ করা হয় তো সেই মাটি কি করে, সেটা না সহ্য করতে পারে না। আমরা তো ধরিত্রীকে মা বলি, তো ধরিত্রী মা সেটা সহ্য করতে পারেন না। তো বলছে আমি শুদ্ধিকরণের জিনিস দিয়ে দিলাম, তোমরা এটা ছেটাও, দেখবে পরের বার সব ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যি গাছগুলো হয়তো আগের মরে যায়নি, বাট গাছগুলো না কিরকম একটা নিষ্প্রাণ হয়ে গেছিল, কোনো গ্রোথ ছিল না গাছগুলোয়। তো ওরা দেয় এবং তারপরে গাছগুলো হঠাৎ করেই মনে হচ্ছে যেন এত সার দিয়ে যে কাজ হয়নি, মনে হচ্ছে যেন একদম সুন্দর সবুজ সতেজ হয়ে গেছে। এবং এবারে ওদের আমের যা বোল এসেছে, ও লিখেছে যে এবারে ওদের প্রচুর ফলন হবে এবং সব কিছু খুব ভালো হয়ে গেছে। তো ভাবুন কি অদ্ভুত অদ্ভুত বিষয় হয়। আবার এটাও বলেছে যে তোমরা কিন্তু সবসময় খুব নত হয়ে থাকবে, কোনো অহংবোধ নিজেদের মধ্যে, বা তোমরা যে এত এত কিছু একটা এই আম দিয়ে ব্যবসা করছো সেই বিষয়ে কখনো কোনো বড় বড় কথা কাউকে বলবে না, কারণ এটাও কিন্তু একটা মানুষের খারাপ দিক। তো উনি এরকম বলেছেন এবং সত্যি সত্যি ওনার সেই জিনিসে কাজ হয় এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এই প্রসঙ্গে আমার একটা জিনিস মনে পড়লো যে আমাদের ঠিক 2-4 বাড়ি পরে একটা বাড়িতে না খুব ভালো গোলাপ ফুল হতো এবং অদ্ভুতভাবে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা প্রচুর গাছের চর্চা করতেন, সার দিতেন এবং ওনাদের অনেক নলেজও ছিল। এবং আমি যেটা শুনেছিলাম যে সবাই ওদের খুব প্রশংসা করতো, বলতো বাহ তোমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর গোলাপ গাছ হয়। এইটা বলতে 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 না এমন যাকে বলে নজর লেগে গেল, ওটা এটা আমার কথা নয়, যাদের বাড়ি তারাই বলেছে যে শুধুমাত্র নজরে নজরে ওদের গাছগুলো পুরো শেষ হয়ে গেল। এবং এটা কিন্তু একবার দুবার নয়, ওই যে গাছগুলো খারাপ হলো এরপরে ওরা যতবারই গাছ লাগায় ওই রকম সুন্দর সুন্দর গোলাপ গাছ, সেটা কিন্তু আর অদ্ভুতভাবে আর টিকতো না, ওই 2-3 মাস ম্যাক্সিমাম। তো নজর লাগা বিষয়টা কিন্তু সত্যি অনেকের ক্ষেত্রে হয়, হয়তো সবার লাগে না কিন্তু অনেকেরই লাগে। যাই হোক, এটাই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।